নমস্কার এন্ড ওয়েলকাম টু স্টাডি আইকিউ। স্টাডি আইকিউতে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। আজকে আমাদের সঙ্গে যে রয়েছেন তিনি তোমাদের শুধুমাত্র মোটিভেট করতে এখানে এসেছেন তা নন, তিনি তার নিজের স্ট্র্যাটেজিও এখানে আলোচনা করবেন। এন্ড লাকিলি উই হ্যাভ গট ধীমান সরকার, WBRS 2019 ব্যাচ, এবং তিনি ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কার এন্ড হিজ র্যাঙ্ক ইজ 28। তো আজকে প্রথমেই আমরা উই আর সো মাচ ডিলাইটফুল টু ওয়েলকাম ধীমান সরকার or ধীমান to our this channel। আর অসংখ্য ধন্যবাদ যে আপনার এত ইম্পর্টেন্স টাইম থেকে শিডিউল বের করে নিয়ে আমাদেরকে টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল আমি তো জানতে চাইবো যে কেমন লাগছে নিজের এই অসাধারণ সাফল্যের পর। নমস্কার, স্টাডি আইকিউ এর প্রত্যেককে আমি আমার সম্মান জানাই, ভালোবাসা জানাই, এবং যেসব অ্যাসপিরেন্ট দেখছেন তাদেরকেও জানাই উইশ ইউ গুড লাক, উইশ দেম গুড লাক। তো ম্যাডাম, অবশ্যই ভালো লাগছে, কারণ দীর্ঘদিনের পড়াশোনা করেছি এবং টার্গেট ছিল যে WBRS বা WBCS গ্রুপে আমাকে যে কোনো রকম চান্স পেতে হবে, সেই হিসেবে পড়াশোনা করেছি। তো একবারে সাফল্য আসেনি, এটা আমার থার্ড অ্যাটেম্প ছিল। আমি শিওর ছিলাম না, যখন রেজাল্ট আউট হয়েছে আমি সত্যি খুব খুশি হয়েছি। তো প্রথম থেকে WBCS এর জন্য মানে WBRS এর জন্যই আপনার পড়াশোনা ছিল, নাকি ইউ জাস্ট ওয়ান্টেড টু গেট ইনটু ইট অর ইউ আর জাস্ট ওয়ান্ট টু গিভ অ্যানাদার অ্যাটেম্প টু ইট? অলরেডি আপনি বললেন যে আপনার এটা থার্ড অ্যাটেম্প ছিল, তো সেই কারণে দিস ইজ আ কোয়েশ্চেন কি ইউ আর গোয়িং টু প্রিপেয়ার ফর অ্যানাদার attempt or you will be just want to wrap up on this WBRS কি আপনার এটাই ছিল যে আমি WBRS এ আসতে চাই? না ম্যাডাম, মোস্ট অফ দ্য এক্সপিরিয়েন্স যারা WBCS পরীক্ষা বসেন প্রত্যেকেরই স্বপ্ন থাকে, বেশিরভাগেরই যে WBCS এক্সিকিউটিভ অর্থাৎ বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর হিসেবে তারা জনগণের সেবা করতে চান। তো আমিও তার ব্যতিক্রম নই। আর WBRS সার্ভিসটা খুব ভালো, নিঃসন্দেহে ভালো, যে কোনো গ্রুপের সার্ভিসই ভালো আর কি। তো আমি এখন সিদ্ধান্ত নিইনি 2021-এর জন্য প্রিপারেশন নেবো কি দেবো না, ফার্দার পার্সিউ করবো কি করবো না এক্সিকিউটিভের জন্য। তো এখন সেই সিদ্ধান্ত নিইনি, অনেক কিছুর উপর নির্ভর করছে। তো দেখা যাক না কি হয়। কিন্তু আমরা এবার সত্যি জানতে চাই যে অলরেডি আচ্ছা, প্রথমে তো জানবো যে আপনি এক্স্যাক্টলি কোথা থেকে বিলং করেন, ওয়েস্ট বেঙ্গলের কোথা থেকে আপনি বিলং করেন? প্রিসাইসলি বলতে গেলে আমি পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 ব্লকের চাচাই গ্রাম থেকে বলছি। তো এক্সপেরিয়েন্স বুঝতে পারবেন যে কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে। আচ্ছা, মানে ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা। আচ্ছা, তার মানে তো ডেফিনেটলি এটা বলার আছে যে যেখানে আপনি কলকাতা থেকে এত দূরে, বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপিরেন্টদের বেশিরভাগ অ্যাসপিরেন্টদের এটা ভাবনা থাকে বা তারা এটা প্রথম থেকে পিছিয়ে আসে এটা ভেবে যে আমাকে কলকাতায় গিয়ে পড়াশোনা করতে হবে বা আমার কাছে সোর্সেস নেই। তো আপনি তো প্রথমেই ওটাকে একদম নস্যাৎ করে দিয়েছেন সেই চিন্তা ভাবনাটা যে 100 কিলোমিটার দূরে থেকেও আপনি পড়াশোনা করেছেন। তো সেই ক্ষেত্রে আই জাস্ট ওয়ান্ট ইউ টু মোটিভেট আওয়ার অ্যাসপিরেন্ট যারা এই ভিডিওটা দেখছে, আর স্পেশালি আমরা বাংলাতে বানাচ্ছি এই কারণেই যারা WBCS এর ভাবি অ্যাসপিরেন্ট বা যারা অলরেডি ইনটু দ্য প্রিপারেশন, তারা যাতে আরো স্পষ্টভাবে, যেমন আমাদের স্টাডি আইকিউতে ম্যাক্সিমাম যে কন্টেন্ট হয় দ্যাট ইজ অন ইংলিশ অ্যান্ড হিন্দি, but we want to get into a progressive learning session into Bengali। সেই কারণে আমরা চাইছি যে আপনিও এই বাংলার ছাত্রছাত্রীদের বলুন বা যারা অ্যাসপিরেন্ট তাদেরকে বলুন যে কি করে পসিবল হলো, যে হোয়াট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি ইউ অ্যাকচুয়ালি ফলোড আপ। তো এখন তো আমরা ইন্টারনেটের যুগে বসবাস করছি। তো উইথ এ ডিসেন্ট নেট কানেকশন এন্ড স্মার্টফোন ইন আওয়ার হ্যান্ড, আমরা যেখান থেকে খুশি প্রিপারেশন নিতে পারি। আমরা ইন্ডিয়ার যেখান থেকে খুশি যেখানে বসে আমরা প্রিপারেশন নিতে পারি। আমাদের ম্যাটেরিয়ালস আমরা হাতের মধ্যে পেয়ে যাবো। শুধু আমাদের প্রয়োজন একটু মোটিভেশন, একটু স্বপ্ন দেখা এবং স্বপ্নের পেছনে ছোটা, যে কথাটা আমি বারবার করে বলছি। তো আমাদের স্বপ্ন দেখতে হবে এবং শুধু দেখলেই হবে না, তাকে রিয়েলাইজ করার জন্য আমাকে পরিশ্রমটা করতে হবে। আর পরিশ্রম মানে যে খুব হার্ড ওয়ার্ক তা নয়, জাস্ট ডে টু ডে বেসিস অল্প অল্প করে কনসেপ্ট ক্লিয়ার করা, পড়াশোনা করা, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো আর কি। অবশ্যই এটা হচ্ছে মূল বিষয়, যে ইন্টারনেট থাকলে আমি কলকাতা কেন, মানে কলকাতা থেকে অনেক দূরে দূরে প্রিপারেশন নিতে পারি। তো যারা অ্যাসপিরিয়েন্ট, যারা কলকাতায় আছেন বা যারা দূরে আছেন কলকাতা, প্রত্যেকেই আমার মানে কথা হবে একটাই, যে সিলেবাস দেখা, সিলেবাস অনুযায়ী পড়া, আর ইন্টারনেটকে ইউটিলাইজ করা ইন এ পজিটিভ ওয়ে, ইন এ বেনেভলেন্ট ওয়ে।
Yeah, I will ইন্টারনেট just এমন একটা, ask you that point that you just precisely you told that internet ke positive way te use kora. So I know not only we all know that more maximum students get into involved in other social media platform rather than studying. So what is your motivational factor which keep you intact for 3 years consistently? যে আপনি ডিমোটিভেটেড হননি সেই রাস্তা থেকে এবং আপনি আপনার পড়াশোনা ঠিকঠাক চালিয়ে গেছেন। ডিস্ট্রাকশন, মানুষ মাত্রই ডিস্ট্রাকশন, কেউ বলতে পারবেন না তাকে কেউ ডিস্ট্রাক্ট করেনি। তো ভেরিয়াস থিংস, আমরা যখন বড় হই আমার চিন্তাধারা বদলায়, আমাদের কনসেপ্ট বদলায়, আমরা ভেরিয়াস অ্যাক্টিভিটির সঙ্গে জড়িয়ে পড়ি। আমরা যখন ক্লাস 10, 12, 11 বা কলেজেও পড়ি আমাদের ফোকাসটা থাকে মেনলি অন স্টাডি, সোনলি অন স্টাডি। বাট যখন আমরা বড় হই আমাদের কনসেপ্ট ডেভেলপ করে আমরা পড়াশোনা বাদেও পলিটিক্স, গেমস, স্পোর্টস ইত্যাদি বিষয়ে আমরা জড়িয়ে পড়ি, ইভেন ফ্যামিলি ম্যাটার্স। তো এগুলো ডিস্ট্রাকশন, ইভেন পার্সোনাল ম্যাটার্স, এগুলো থাকবেই, কেউ অস্বীকার করতে পারবেন। বাট আমি আগেই বললাম, ড্রিম এমন একটা জিনিস, স্বপ্ন যদি সত্যিকারের স্বপ্ন হয় যেগুলো আমাকে রাতে ঘুমোতে দেবে, আমি ডিস্ট্রাকশনকে এড়িয়ে চলতে পারি। আর এটা মাথায় রাখতে হবে, ডিস্ট্রাকশন গুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। আমরা যতদিন বাঁচবো থাকবে, বাট পড়াশোনার সময়টা খুব সীমিত, 36, 35 কি তার আরো কম। 30 বছর বয়সের উপরে মনে হয় না, মানে জানি না কত জীবন পড়াশোনা করে না। তো থাক সেগুলো কন্টিনিউ, তো আমরা তো মানে ডিস্ট্রাক্টেড হওয়ার জন্য তো সময় পড়েই আছে, এখন পড়াশোনায় করি, এটা হচ্ছে মোট। আচ্ছা, আর মানে হু ওয়াজ ইওর আইডল টু গেট ইনটু সিভিল সার্ভিস? সিভিল সার্ভিসে কেন এত জব থাকতে? সিভিল সার্ভিসে কেন এসেছি এই প্রশ্ন উত্তর আমি আগে দিইনি। সিভিল সার্ভিস এবং আইডল জিনিসটা এখানেই চলে আসবে। আমি যখন পড়াশোনা করেছি 10, 12, ইভেন কলেজ ফার্স্ট ইয়ার, সত্যি আমি সিভিল সার্ভিস সম্বন্ধে কোনো আইডিয়া আমার ছিল না। বাট গ্রামে যখন আমি গ্রামে বসবাস করি, তো আগে থেকে জানতাম যে বিডিও জবটা খুব প্রেস্টিজিয়াস জব। তারা ইচ্ছা করলে প্রোঅ্যাক্টিভলি সমাজের জন্য করতে পারেন এবং সমাজের সার্বিক উন্নয়নের জন্য তারা কাজ করতে পারে। ইট ইজ নট ট্রু ফর আদার জবস। যারা ডক্টর তারা শুধু চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষক শুধু শিক্ষা ক্ষেত্রে, কিন্তু বিডিও তাকে দেখেছি তিনি সব ক্ষেত্রেই তার অবদান রাখতে পারে। এটা আমার মাথায় ছিল এবং কলেজে যখন উঠলাম তখন আমার দাদা ছিলেন কেঠুর ছেলে, তিনি প্রিপারেশন নিচ্ছিলেন, তো তার থেকে খানিকটা মোটিভেশন পেয়েছি। আর যখন কলেজ পাস করলাম ততদিনে আমি সিদ্ধান্ত নিয়েছি যে লাইফ স্টাইল একজন সিভিল সার্ভেন্ট লিড করেন, তারা যেভাবে সমাজে কন্ট্রিবিউট করেন, আমার মনে হয় না, মানে আমার মত, ব্যক্তিগত মত ডিফার করতেই পারে অনেকে, যে অন্য কোনো পেশায় এই ধরনের সুযোগ সুবিধা এবার এই ধরনের স্যাটিসফ্যাকশন, মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়া যেতে পারে, আমার ব্যক্তিগত। তো সেই কারণে আমি ওকে ফাইন, আমি সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা করবো। Then I want to know one thing, যেমন আপনি বললেন যে রিসোর্সেস কোনো অভাব নেই, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যে কোনো এক্সামিনেশনের জন্য আপনার কাছে রিসোর্স থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি চাইবো ওয়েস্ট বেঙ্গল এবছর যেমন রেজাল্ট দিয়েছে ইউপিএসসি তে, লাস্ট 2 ইয়ার্স থেকে ভালো রেজাল্ট দিচ্ছে। হোয়াট ইজ ইউর প্ল্যান? আর ইউ গোয়িং টু গিভ ইউর প্রিপারেশন লাইক ইউর অ্যাটেম্পট ইন ইউপিএসসি, অর ইউ আর জাস্ট ওয়ান্ট টু ফোকাস অন ইউর জব? আমি এই বিষয়ে আলোচনা আসতাম। আই হ্যাভ অলরেডি অ্যাপিয়ার্ড ফর 2 times, 17 and 18 2017 সালে আমি ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় জিএস পেপার ক্লিয়ার করতে পেরেছিলাম, বাট সিসার পেপার কোয়ালিফাইং ইন নেচার ক্লিয়ার করতে পারিনি। মানে এটা খুব দুঃখজনক ঘটনা। আমি তখন প্রিপারেশন ভালোই নিচ্ছিলাম আর কি মেন্সের জন্য। তো তখন অনেকের এরকম হয়েছিল, জিএস ক্লিয়ার করতে পেরেছে বাট সিসারটা ক্লিয়ার করতে পারেনি 17 সাল পরে, 17। তো 18 সরি আমার ফিলিংস হয়নি, যে ফর 2.5 মার্কস নেই, 2.66 মার্কস খুব মোস্ট প্রবাবলি। তো তারপর ঠিক করেছি 19-এ আমি সোললি বিসিএস এর জন্য প্রিপারেশন নেবো। তো কেননা আমার মনে হয় 17 এবং 18 আমি ডব্লিউবিসি সিলেক্ট করতে পারিনি, কারণ আমার মূল প্রিপারেশন ইউপিএসসির জন্য ছিল, অপশনাল ভালো করে পড়তে পারছিলাম না। ডাইভার্ট হয়েছিল, আমি পারছিলাম না, এটা বলতে পারবো। হ্যাঁ, there is a big section যেখানে UPSC তে you need to go into the conceptual clarity, where WBC is more after the concept, data analysis is more important. There is a in UPSC you need to study current affairs from various websites day in day out. Yeah, because it actually eat out our a good chunk of time. True. আচ্ছা, আরেকটা কথা আমি ঠিক করেছি যে 2019 সালে আর কি শুধুমাত্র ডব্লিউবিসি এর জন্য প্রিপারেশন নিয়েছি। তো আমি র‍্যাঙ্ক গ্রুপ এ তে সিলেক্ট হয়েছি। ওকে,
সো একটা জিনিস জানতে চাইবো যে আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল আপনি যখন নিজের পড়াশোনা কমপ্লিট করেছেন, হোয়াট ওয়াজ ইউর ব্যাকগ্রাউন্ড? আর ইউ ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর আর্টস ব্যাকগ্রাউন্ড? আমি 2016 সালে বটানি সাবজেক্ট নিয়ে মানে উদ্ভিদবিদ্যা সাবজেক্ট নিয়ে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বিএসসি অনার্স। আচ্ছা, তারপরে আপনার অপশনাল কি নেন আপনি? আমি অপশনাল নিয়েছিলাম অ্যানথ্রোপোলজি। আচ্ছা, তো আমরা জানতে চাইবো যে বোটানি নিয়ে নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করা আর তারপরে অ্যানথ্রোপোলজি অ্যাজ এ অপশনাল সাবজেক্ট, তো এরকম অনেক স্টুডেন্টরাই চেঞ্জ করে ফেলে, তো সেই ক্ষেত্রে কি এটা সহজ হয় নতুন সাবজেক্টকে নিয়ে কোপ আপ করা? বা অ্যানথ্রোপোলজি সম্পর্কে আমি জানতে চাইবো যে অ্যানথ্রোপোলজি নিয়ে যদি কেউ অপশনাল চুজ করে, তো ইজ ইট রিলায়েবল অন দিস সাবজেক্ট? ডেফিনেটলি রিলায়েবল, কারণ এবছর দেখা গেছে যে প্রচুর স্টুডেন্টরা অ্যানথ্রোপোলজি ব্যাকগ্রাউন্ড থেকেই এসছে। ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য সাকসেস রেট হ্যাজ কাম ফ্রম অ্যানথ্রোপোলজি। কিন্তু আমি জানতে চাইবো যে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসে একটা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে বিলকুল শিফট করে যাওয়া, সেই জিনিসটা কতটা টাফ হয় একটা অ্যাসপিরেন্টের জন্য, আর হাউ টু কোপ আপ উইথ ইট? ওকে, তো আপনি যেটা বললেন মূলত তিনটি প্রশ্ন করলেন আর কি। এক নম্বর যে আমরা কেন বটানি বা ফিজিক্স বা কেমিস্ট্রি ছেড়ে অ্যানথ্রোপোলজি বা অন্য সাইকোলজি বা সোশিয়োলজি মতো সাবজেক্ট নেই, বা আমি কেন নিয়েছি, প্রশ্নটা আমি কেন নিয়েছি। তো বিষয়টা হচ্ছে গিয়ে আমি বলতে পারি বটানি সাবজেক্ট, বটানি অপশনাল সাবজেক্ট ইজ হিউজ। আমার পক্ষে বোটানি সাবজেক্টের উপর যতই আমি অনার্স করে থাকি না কেন, আমি হয়তো সেভাবে তৈরি করতে পারিনি আমার অনার্স পড়া চলাকালীন, যতটা সময় দিতে হবে সেই সময় দেওয়ার পর বোটানিতে অপশনালে সেই সময় দেওয়ার পরে অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্টে সময় দেওয়া খুবই শক্ত। কেননা সিলেবাস 1600 নম্বর টোটাল পরীক্ষা, 400 নম্বর অপশনাল, বাকি 1200 নম্বর তোমাকে করতে হবে অপশনাল বাদ দিয়েও। বটানি সাবজেক্ট পড়ার পরে সেই সময় আমার থাকতো না, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আর কেন অ্যানথ্রোপোলজি নিয়েছি, অ্যানথ্রোপোলজি সাবজেক্ট খানিকটা বায়োলজি কেন্দ্রিক, যেটা আমি ক্লাস 12 পড়েছি এবং খুব ইজিলি সহজে কমপ্লিট করা যায়। যে কোনো সাবজেক্ট, নতুন সাবজেক্ট তো কভার করা খুব শক্ত, এটা ঠিকই বলেছেন যে আমরা একটা সাবজেক্ট পড়ি অনার্সে 3 বছর ধরে, সেখানে আমি একটা অপশনাল প্রায় মোরলেস সেম সিলেবাস আমাকে 1 বছর কি 2 বছরের মধ্যে তৈরি করতে হচ্ছে। তো সেক্ষেত্রে রেগুলার ক্লাসরুম ছাড়াই আর একটু শক্ত হয় আর কি। বাট অ্যানথ্রোপোলজি এবং আমি শুনেছি সাইকোলজি বা সোশিয়োলজির মতো সাবজেক্ট, যেগুলো প্রপার স্টাডি করলে, প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করলে এই সাবজেক্ট গুলিতে খুব সহজেই দখল আনা যায়। তো সেই কারণে আর কি হয়তো অন্যান্য স্টুডেন্টরা শিফট করেন ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড টু আর্টস ব্যাকগ্রাউন্ড অপশনাল ক্ষেত্রে, তো আমিও করেছি। মতলব যদি লয়্যালটি রেখে ঠিকঠাক vigorously স্মার্ট ওয়েতে স্টাডি করা যায় তো ইট ইজ পসিবল। এখানে ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই যারা নতুন অ্যাসপিরেন্ট তাদের জন্য। সো লাস্ট অফ অল উই উড লাইক টু নো ফ্রম ইউ। হ্যাঁ, প্লিজ টেল মি। তো যেটা বলতে চাইছি আর কি যে অ্যানথ্রোপোলজির বা যে কোনো অপশনালের ক্ষেত্রেই তো প্রত্যেক অ্যাসপিরেন্ট চেষ্টা করেন যে আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো। আমার মনে হয় যে না, আগে সিলেবাসটা দেখবো। সিলেবাস দেখে আমি একটা ওভারঅল আইডিয়া তৈরি করবো। সিলেবাসের প্রত্যেকটা টপিক থেকে আমি যেন এমন আইডিয়া তৈরি করবো যেন 100 কি 150 ওয়ার্ড আমি লিখতে পারি নিজের মন থেকে বা কনসেপচুয়াল ক্ল্যারিটি থেকে। তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো, আমার আরো ধারণাটা পড়তে হবে। আর এক্সাম হলে, কারণ অপশনাল পরীক্ষা শেষের দিন উই অলরেডি এক্সহস্টেড, আমরা খুব ক্লান্ত হয়ে পড়ি, তখন কিন্তু নোটস পড়লে সেই নোটস নামানো খুব শক্ত, সেখানে আমাদের কনসেপ্টটাই কাজে লাগে। তো আমি অ্যাসপিরেন্টদের বলবো অপশনালের ক্ষেত্রে আগে কনসেপ্ট তৈরি করতে হবে, তারপরে বাদ বাকি। Perfect. So, yeah, last of all, I just wanted to ask, already you have answered ki kiভাবে optional তৈরি করা উচিত অ্যাসপিরেন্টদের জন্য। That we are so much thankful for that opinion. তো last of all আমি জানতে চাইবো যে আপনার যে আগামী যারা মানে যারা অগ্রদূত হতে চলেছে, যারা নতুন অ্যাসপিরেন্ট, যারা পড়াশোনা করছে, তাদের জন্য আপনার যদি স্পেশাল কিছু মেসেজ থাকে অর সাজেশন, প্লিজ গিভ ইট টু দেম। যারা প্রিপারেশন নিচ্ছেন এবং তাদের বলবো যে যদি স্বপ্ন হয় সিভিল সার্ভেন্ট হওয়া, খুব সুন্দর প্রফেশন, আপনারা তো আসতেই পারেন এবং এনরিচ করুন। দেশ গঠনে ব্যুরোক্র্যাট অর্থাৎ আমলাদের একটা বিরাট অবদান, যেভাবে পলিসি মেকিং থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন সব ক্ষেত্রেই তারা তাদের অবদান রাখতে পারেন। এবং সত্যিকারের জিল নিয়ে আসুন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে আসুন। আর যখন পড়াশোনা করবেন চেষ্টা করুন ডেমোক্রেটিক ভ্যালু তৈরি করতে, পড়াশোনার সময় থেকেই নিজেকে তৈরি করুন আমলা হিসেবে। আর যে স্ট্র্যাটেজি, সেগুলো তো ইউটিউব বা নানা রকম পত্রিকা বা নানা রকম মিডিয়ামে আছে, এখন তো মিডিয়ার কোনো অভাব নেই।
আপনারা চেষ্টা করুন, আপনারা একটু প্রোঅ্যাক্টিভ হন, সবকিছু যা জানতে পারবেন সেই মতো প্রিপারেশন নিন, অবশ্যই সফল হবেন। আর শেষমেশ স্বপ্ন দেখতে হবে আর স্বপ্নের পেছনে ছুটতে হবে, তাহলেই হবে। সো থ্যাংক ইউ ধীমান সরকার, থ্যাংক ইউ ধীমান আমাদেরকে আপনার অত্যন্ত ইম্পর্টেন্ট টাইম দেওয়ার জন্য। সো দিস ওয়াজ দ্য ইন্টারভিউ সেশন। If you have any own suggestion, please don't forget to write it down in the comment section and study IQ দেখতে থাকো, কারণ আমরা আরো আরো এরকম আরো টপার্স ইন্টারভিউ তাও বাংলাতে নিয়ে আসার চেষ্টা করছি। প্লিজ কিপ সাপোর্টিং আস এন্ড সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার।